ইতিমধ্যে ওরা চলতে চলতে দুজনে গলিটার মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। আর অল্প একটু এগোলেই পোড়ো বাড়িটার পেছনের দরজার কাছে এসে পড়বে। এমন সময় ক্রিং ক্রিং করে সাইকেলের ঘন্টি শোনা যায়। পরক্ষণেই দুজনের দৃষ্টি পড়ল আবছা আলো আঁধারে কে একজন তীব্র বেগে সাইকেল চালিয়ে গলির ভিতর দিয়ে এদিকেই এগিয়ে আসছে। সাইকেলের সামনের আলোটা টিম টিম করে জ্বলছে। রাজু ও সুব্রত সাবধান হয়ে সরে যাবার আগেই সাইকেল আরোহী হুড়মুড় করে এসে একেবারে অতর্কিতে রাজের গায়ের ওপর সাইকেল সমেত পড়ল। সরি, আপনার লেগে গেল নাকি? দুঃখিত। রাজুর পায়ে বেশ লেগেছিল। সে উষ্ণস্বরে বললে, ওই ভাঙা আলো লাগিয়ে বাইক চালান? চলুন, আপনাকে হ্যান্ডওভার করে দেবো। আহা, আপনারা কোথাও লেগেছে নাকি? কিন্তু আপনিই বা এত রাত্রে এই চোরাগুলির মধ্যে হাওয়া খেতে বেরিয়েছেন কেন? কেন হাওয়া খেতে বের হয়েছি শুনতে চান? বলেই ক্রুদ্ধ রাজু লোকটার দিকে লাফিয়ে এসে সজোরে লোকটার নাকের ওপর একটা লৌহ মুষ্টাঘাত করে। লোকটা অতর্কিতে এই প্রচণ্ড মুষ্টাঘাটে প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ক্ষিপ্র গতিতে রাজুকে আক্রমণ করলো। কেউ শক্তিতে কম যায় না। দুজনে জড়াজড়ি করে ওই সরু গলির মধ্যেই লুটিয়ে পড়ে। সুব্রত স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল ব্যাপারটা কতদূর গড়ায়। হঠাৎ এমন সময় তীব্র একটা অস্ফুট যন্ত্রণাকাতর শব্দ করে রাজু একপাশে ছিটকে পড়ল। সুব্রত কম বিস্মিত হয়নি। এক কথায় সে সত্যিই হতভম্ব হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আক্রমণকারী তড়িৎ বেগে উঠে পড়ে, সাইকেলে আরোহণ করে চালাতে শুরু করেছে। রাজু যখন উঠে দাঁড়ালো, সাইকেল আরোহী তখন অদৃশ্য হয়ে গেছে। সুব্রত এগিয়ে এসে বলে, কি হলো রাজু? শুরু হচ্ছে এর পরের পর্ব, মানে চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের নাম লেখক দিয়েছেন কিরিটি রায়। তার মানে মনে হচ্ছে বন্ধুরা, এবারেই কিন্তু ঘটনা পরম্পরার পরে কিরিটির আবির্ভাব ঘটবে। চলো আবার পড়া শুরু করি। রাজু যন্ত্রণায় কাতরক্লিষ্ট স্বরে জবাব দিল, হাতের পাতায় কি যেন ফুটলো সুব্রত। সুব্রত পকেট থেকে টর্চ বের করে বোতাম টিপল, কিন্তু আশ্চর্য, হাতের পাতায় কিছুই তো ফোটেনি, কিছু বিধেও নেই, এমনকি এক ফোঁটা রক্ত পর্যন্ত পড়েনি। হাতটা ভালো করে টর্চের আলোয় ঘুরিয়ে দেখা হলো, কোনো চিহ্নই নেই। অথচ রাজুর হাতের পাতা থেকে কোনোই পর্যন্ত ঝিমঝিম করছে অসহ্য যন্ত্রণায়, যেন অবশ হয়ে আসছে হাতটা। কই, কিছু তো তোমার হাতে ফুটেছে বলে মনে হচ্ছে না, কিছুই তো দেখতে পাচ্ছি না, সুব্রত বলে। কিন্তু মনে হলো কি যেন একটা ফুটলো, ফোটার সঙ্গে সঙ্গে মাথা পর্যন্ত ঝিমঝিম করে উঠেছে। এখনো হাতটায় যেন কোনো জোর পাচ্ছি না, বললে রাজু। চলো ফেরা যাক, সুব্রত আবার বলে। কিন্তু ওই বাড়িটা দেখবি না, যে জন্য এলাম? না, কাল সকালের আলোয় ভালো করে একসময় এসে বাড়িটা না হয় খোঁজ করে দেখা যাবে। কিন্তু আমি ভাবছি ওই সাইকেল আরোহী লোকটা কে, কেনই বা এই পথে এসেছিল? লোকটা আচমকা এই পথে এসেছে বলে তো মনে হয় না, ও নিশ্চয়ই আমাদের ফলো করেই এসেছিল। যা হোক, দুজনে আপাতত বাড়ির দিকে অগ্রসর হলো। রাতের আকাশ ফিকে হয়ে আসছে, শেষ রাতের আঁধার তরল ও ম্লান হয়ে এসেছে। নিশিশেষের ঠান্ডা হাওয়া ঝিরঝির করে বয়ে যায়। রাজু আর সুব্রত বাড়ি ফিরে এসে নিজেদের ঘরে প্রবেশ করে শয্যার আশ্রয় নিল এবং শীঘ্রই দুজনের চোখের পাতায় ঘুম জড়িয়ে আসে। সুব্রত যখন ঘুম ভাঙল, রাজু তখনও ঘুমিয়ে। পূর্বরাত্রের ব্যাপারটা সুব্রতর একে একে নতুন করে আবার মনে পড়ে। আজই একবার কিরিটিবাবুর ওখানে যেতে হবে। চাকরকে ডেকে চা আনতে বলে সুব্রত বাথরুমের দিকে পা বাড়ালো। বাথরুমে ঢুকে ঝর্ণা নলটা খুলে দিয়ে সুব্রত তার নিচে মাথা পেতে দাঁড়ালো। ঝাঁঝির অজস্র ছিদ্রপথে জলকণাগুলো ঝিরঝির করে সারা গায়ে ও মাথায় ছড়িয়ে পড়তে লাগলো। সুব্রত সমস্ত শরীর দিয়ে স্নানটা উপভোগ করলো। অনেকক্ষণ ধরে স্নান করার পর শরীরটা বেশ ঠান্ডা হলো। পূর্বরাত্রের জাগরণ ক্লান্তি যেন অনেক পরিমাণে কমে গেছে।
ভিজে তোয়ালেটা গায়ে জড়িয়ে সোজা রাজুর কক্ষে এসে সুব্রত দেখে রাজু হাতের মুঠো মেলে কি যেন একটা একাগ্র দৃষ্টিতে দেখছে। সুব্রত বললে, কি দেখছো অত মনোযোগ দিয়ে? রাজু সে কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে একটা কার্ড সুব্রতর দিকে তুলে ধরে। কার্ডটার গায়ে কালি দিয়ে ছোট ছোট করে লেখা, কালো ভ্রমরের হুল, এমনি মিষ্টি মধুর, কেমন লাগলো বন্ধু? কোথায় পেলে এটা? সুব্রত শুধালো। রাজু বলল, জামার পকেটে ছিল এটা। কার্ডটা রাজুর হাত থেকে টান মেরে নিয়ে রাস্তায় ফেলে দিতে দিতে সুব্রত তাচ্ছিল্য ভরে বললে, বড় আর দেরি নেই, হুলের খোঁচা হজম করবার দিন এগিয়ে এলো। চলো চলো এবারে টালিগঞ্জে কিরিটিবাবুর ওখানে যাওয়া যাক। এরপর গেলে হয়তো আবার তাকেও বাড়িতে নাও পাওয়া যেতে পারে। কিন্তু আমি ভাবছি ওরা জানলে কি করে যে অত রাত্রে আমরা গলিপথে যাব? চর আছে সর্বত্র, যারা হয়তো সর্বদা আমাদের ওপর নজর রাখছে। এ কি, তুই যে স্নান পর্যন্ত সেরে ফেলেছিস? রাজু বলে, হ্যাঁ, শরীরটা বড় ক্লান্ত মনে হচ্ছিল। তবে দাঁড়া, আমিও স্নানটা সেরে নি চট করে। টালিগঞ্জে সুন্দর একখানা দোতলা বাড়ি। সেই বাড়িখানি কিরিটি রায়ের। লেখা, কিরিটি রায় রহস্যভেদী। দ্বিতল বাড়িখানি বাইরে থেকে দেখতে সত্যিই চমৎকার। আধুনিক প্যাটার্নের নয়, পুরাতন স্টাইলে সবুজ রঙের বাড়িখানি। বাড়ির সামনে ছোট একটা ফুল ফল তরিতরকারির বাগিচা। ওপর ও নিচে সব সমেত বাড়িতে 4খানি মাত্র ঘর। ওপরের একখানিতে কিরিটি শয়ন করে, একটিতে তার রিসার্চ ল্যাবরেটরি, নিচে একটায় লাইব্রেরি ও আর একখানা বৈঠকখানা। 3জন মাত্র লোক নিয়ে সংসার। কিরিটি নিজে, একটা আধ বয়সী নেপালি চাকর, তার নাম জংলি, ও পাঞ্জাবি শিখ ড্রাইভার হীরা সিং। ভৃত্য জংলি যখন মাত্র 9 বছর বয়স, তখন একবার কার্শিয়াং বেড়াতে গিয়ে কিরিটে তাকে নিয়ে আসে। মা বাবারা জংলি এক দূর সম্পর্কীয় আত্মীয়ের কাছে থাকতো। সেবারে কিরিটি যখন কার্শিয়াং বেড়াতে গেল, তখন সবসময় তার ছোটোখাটো 5 মাস খাটবার জন্য একটা অল্প বয়সের চাকরের খোঁজ করতেই তার এক বন্ধু জংলিকে এনে দেয়। দীর্ঘ 5 মাস কার্শিয়াংয়ে কাটিয়ে কিরিটি যেদিন ফিরে আসবে, জংলিকে মাহিনা দিতে গেলে সে হাত গুটিয়ে একপাশে সরে দাঁড়িয়ে মাথা নিচু করলে। তাকে ওই অবস্থায় দাঁড়াতে দেখে কিরিটি সস্নেহে শুধায়, কিরে, কিছু বলবি জংলি? জংলি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিরিটি বলে, হ্যাঁ রে, কিছু বলবি? জংলির মনে এবার বুঝে আশা জাগে, তাই ধীরে ধীরে মুখটা খোলে। তার চোখের কোল দুটি তখন জলে উবু চুবু। কি হয়েছে রে জংলি? বাবুজি, আর কি আপনার চাকরের দরকার হবে না? ও, এই কথা। এতক্ষণে সমস্ত ব্যাপারটা যেন কিরিটির কাছে জলের মতোই পরিষ্কার হয়ে যায়। হাসতে হাসতে বলে, তোর দেশ, তোর আত্মীয় স্বজন, এদের সবাইকে ছেড়ে তুই আমার কাছে কলকাতায় গিয়ে থাকতে পারবি? চোখের কোলে অশ্রুমাখা হাসি নিয়ে খুশির উচ্ছলতায় গদগদ হয়ে জংলি জবাব দেয়, কেন পারবো না বাবু, খুব পারবো। আর এখানে থেকে আমি কি করব? এখানে আমার কেই বা আছে? বাপ মা তো আমার কতদিন হলো মারা গেছে, আমার তো কেউ নেই। শেষের দিকটা বালকের কণ্ঠস্বর কেমন যেন জড়িয়ে যায়। তাই কার্শিয়াং ছেড়ে আসবার সময় কিরিটি জংলিকে তার আত্মীয়দের কাছ হতে চেয়ে নিয়ে আসে। তারাও ঘাড়ের বোঝা নামলো ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আজ দীর্ঘ 7 বছর আগের কথা। এখন জংলির বয়স 16 বৎসর। সে এখন বলিষ্ঠ যুবা।
কিরিটির সঙ্গে সঙ্গে সর্বদাই ছায়ার মতো ঘোরে সে। অনেক সময় কিরিটির সহকারী পর্যন্ত হয়, যেমনি বিশ্বাসী তেমনি প্রভুভক্ত। পাহাড়ের দেশ থেকে কুড়িয়ে আনা অনাথ বালক স্নেহের মধুর স্পর্শ পেয়ে আপনাকে নিঃস্ব করে বেরিয়ে দিয়েছে। মানুষ বুঝি অমনি স্নেহের কাঙাল। সেদিন সকালবেলায় একটা সোফায় গা এলিয়ে কিরিটি সেদিনকার দৈনিকটার উপর চোখ বোলাচ্ছিল। এমন সময় পত্রিকার দ্বিতীয় পাতায় বড় বড় হোর্ডিংয়ে ছাপা সনতের উধাও হওয়ার সংবাদটা তার চোখে পড়ল। কিরিটি কাগজের লেখাগুলোর ওপর সাগ্রহে ঝুঁকে পড়েছে। ঠিক এমনি সময় সিঁড়িতে জুতোর শব্দ তার কানে এসে বাজল। জুতোর শব্দ আরও এগিয়ে একেবারে দরজার গোড়ায় এলে কাগজ হতে মুখ না তুলেই হাসি মুখে সংবর্ধনার সুরে বললে, আসুন সুব্রত বাবু। আমি জানতাম আপনি আসবেন, তবে এত শীঘ্র। বলতে বলতে কিরিটি হাঁক দিলেন, জংলি, বাবুদের চা দিয়ে যা। কিরিটি রায়ের কথা শুনে সুব্রত রাজু যেন হতবাক হয়ে গেছে। লোকটা কি সব জানতা? তা না হলে না দেখেই জানতে পারে কি করে কে এলো? প্রথমটা যে কি বলবে তা ওরা যেন ভেবেই পেল না। বিস্ময়ের ভাবটা কাটাবার আগেই কিরিটি কাগজের ওপর হতে চোখ সরিয়ে নিয়ে ওদের দিকে মুখ ফিরিয়ে বলল, নমস্কার সুব্রত বাবু, রাজেন বাবু। আরে দাঁড়িয়েই রইলেন যে, বসুন বসুন। দুজনে এগিয়ে এসে দুখানা সোফা অধিকার করে বসল। তারপর হঠাৎ এই সকালেই কি খবর বলুন শুনি? কিরিটি রায় সাগ্রহে শুধায়। সোফার ওপর বসতে বসতে সুব্রতই বলে, বলছি, কিন্তু তার আগে বলুন তো, কেমন করে আমাদের না দেখেই বুঝলেন যে আমরাই এসেছি? আপনি কি পায়ের শব্দেই লোক চিনতে পারেন নাকি? কিরিটি মৃদু হেসে বলে, কতকটা হ্যাঁও বটে, আবার নাও বটে। এইমাত্র খবরের কাগজ খুলতেই চোখে পড়ল সনৎবাবুর গায়েব হওয়ার চাঞ্চল্যকর সংবাদ। আর আপনাদের সঙ্গে তো আমার কথাই ছিল, আবার কোনো রকম গোলমাল হলে আপনারা দয়া করে আমাকে একটু খবর দেবেন। সহজ নিয়মে দুয়ে দুয়ে চার কষে ফেলতে দেরি হয়নি। এত সকালে জুতোর শব্দ পেয়ে প্রথমেই তাই আমার আপনাদের কথাই মনে পড়ল। আর সেই আন্দাজের ওপরে নির্ভর করেই আপনাদের অভ্যর্থনা জানিয়েছি, এবং আপনারাও যখন আমার অভ্যর্থনা শুনে চুপ করে রইলেন, তখন আমি স্থির নিশ্চিত হলাম আমার অনুমান মিথ্যে হয়নি। চমৎকার তো, রাজু বললে। না, এর মধ্যে চমৎকার বা আশ্চর্য হওয়ার কিছুই নেই। কতকটা সত্যি, কিছুটা মিথ্যা, আর বাকিটা অনুমান। এই রীতির ওপরেই তো দাঁড়িয়ে আছে আমাদের কার্যপদ্ধতি। বলতে পারেন কমন সেন্সের মারপ্যাচ মাত্র। একজন শয়তানকে তার দুষ্কর্মের সূত্র ধরে খুঁজে বের করা এমন বিশেষ কিছু একটা কঠিন বা আজব ব্যাপার নয়। দুষ্কর্মের এমন একটি নিখুঁত সূত্র সর্বদাই সে রেখে যায়, যে সে নিজেই আমাদের তার কাছে টেনে নিয়ে যায় সেই সূত্রপথে। এই সংসারে পাপ পুণ্য পাশাপাশি আছে, পুণ্যের পুরস্কার ও পাপের তিরস্কার, এটাই নিয়ম। আজ পর্যন্ত পাপ করে কেউই রেহাই পায়নি। দৈহিক শাস্তি বা 10 বছর জেল হওয়া অথবা দ্বীপান্তর যাওয়াটাই একজন পাপীর শাস্তিভোগের একমাত্র নিদর্শন নয়। ভগবানের মার এমন ভীষণ যে যাবজ্জীবন দ্বীপান্তরও তার কাছে একান্তই তুচ্ছ। বিবেকের তাড়নায়, মানসিক যন্ত্রণায়, চোখের জলের ভিতর দিয়ে তিল তিল করে যে পরিতাপের আত্মগ্লানি ঝরে পড়ে, তার দুঃসহ জ্বালায় সমস্ত বুকখানায় যে পুড়ে ছারখার হয়ে যায়। স্থূল চোখে আমরা অনেক কিছুই দেখতে পাই না বটে, কিন্তু তাই বলে তার অস্তিত্বটাই একেবারে অস্বীকার করে উড়িয়ে দেওয়ার ক্ষমতাই বা আমাদের কোথায় বলুন? গায়ের জোরে সব কিছুকে অস্বীকার করতে চাইলেই কি মন আমাদের সবসময় প্রবোধ মানে সুব্রতবাবু? হয়তো সব মন মানে না। হয়তো কেন, নিশ্চয়ই। আচ্ছা যাক সে কথা। তারপর আগে সব ব্যাপারটা
খুলে বলুন তো, শোনা যাক। সুব্রত তখন ধীরে ধীরে এক এক করে সমস্ত ব্যাপারটাই খুলে বলল। সব কথা মনোযোগ দিয়ে শুনে কিরিটি কিছুক্ষণ পর্যন্ত চুপ করে বসে রইল। তারপর সোফা থেকে উঠে ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করতে করতে বললে, হ্যাঁ, জাহাজে 2টো সিট তো রিজার্ভ করেছেন, আর 2টো সিট রিজার্ভ করুন সুব্রতবাবু। পরশু সকালে আমাদের জাহাজ ছাড়ছে তাহলে, কি বলেন? কিন্তু আমি ভাবছি লোকটা আপনাদের চোখে বেশ স্বচ্ছন্দেই ধুলো দিয়ে গেল, আপনারা টেরও পেলেন না। সুব্রত বললে, বনমালী বসু তো? না, কালো ভ্রমর স্বয়ং। হ্যাঁ, আমিও তো তাই বলছি, বনমালী বসুই স্বয়ং কালো ভ্রমর। না, বনমালী বসু কালো ভ্রমর নয়। সে নয় তবে? আপনাদের পোড়ো বাড়ির সামনে শিকারী বিড়ালি স্বয়ং কালো ভ্রমর। কি করে এই কথা আপনি বুঝলেন? পরে বলবো। তবে বনমালী বসুও কালো ভ্রমরের দলের লোকই বটে, এবং সে বিষয়েও কোনো ভুল নেই। এতে করে এও প্রমাণিত হচ্ছে যে তারা আঁটঘাট বেঁধেই কাজে নেমেছে এবারে। অবশ্য বনমালী বসুর কথাবার্তাতেই আপনাদের বোঝা উচিত ছিল, অনেক কিছু অসঙ্গতি তার কথার মধ্যে আছে। ভদ্রলোক ডিব্রুগড়ে বসেই সিআইডির তার পেয়েছিলেন মাত্র দিন 10 আগে, কিন্তু ওই সময়ের মধ্যে ডিব্রুগড়ে বসে তার পেলেও ওই দিনকার রেঙ্গুনের সংবাদপত্রের কাটিংটা পাওয়া নিশ্চয়ই সম্ভব ছিল না তার পক্ষে। সন্দেহ তো ওইখানেই ঘনীভূত হয়ে ওঠে। আশ্চর্য, এটা কিন্তু আমাদের আপদেই মনে পড়েনি, বলে সুব্রত। না হওয়াটাই স্বাভাবিক। এরপর সুব্রত ও রাজু কিরিটির নিকট বিদায় নিয়ে রাস্তায় এসে নামল। শুরু করছি 5ম অধ্যায়। চলছে কিন্তু আমাদের কিরিটির গল্প। 5ম অধ্যায়ের নাম লেখক দিয়েছেন 18 নম্বরের হানাবাড়ি। চলো আবার তাহলে পরে পড়া শুরু করি। ভালো লাগছে তো? ইন্টারেস্টিং লাগলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর কিছু না হোক, একবার লাইক বাটনটাই কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। কিছু না, একটু এনার্জি পাই, বুঝলে তো? ঠিক আছে, চলো আবার তাহলে পড়া শুরু করি। 18 নম্বরের হানাবাড়ি, 5ম পর্ব। দ্বিপ্রহরের প্রখর রৌদ্রে সমস্ত শহরটা ঝাঁঝা করছে। প্রচণ্ড তাপে রাস্তার পিচ নরম হয়ে উঠেছে। একটা অস্বাভাবিক উষ্ণতা অনুভূত হয়। ট্রাম, বাসগুলো খড়খড়িয়েটে যে যার গন্তব্যপথে ছুটছে। রিক্সাগুলো ঢং ঢং আওয়াজ করে দ্বিপ্রহরে রৌদ্রদগ্ধ নিস্তব্ধতা ভঙ্গ করছে। সুব্রত দরজা জানলা এঁটে মেঝে একটা মাদুর পেতে তার উপর রেঙ্গুনের একটা ম্যাপ প্রসারিত করে ঝুঁকে পড়ে দেখছিল। এমন সময় বাইরে কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। রাজু পাশেই শুয়ে দিব্যি নাক ডাকছে। এত গ্রীষ্মেও তার ঘুমের কোনো ব্যাঘাত হচ্ছে না। সুব্রত চোখ ফিরিয়ে নিদ্রাভিভূত রাজুর দিকে একবার চাইল, তারপর উঠে দরজা খুলবার জন্য ঘর হতে বেরোলো। তখনও সদর দুয়ারে কড়া নাড়ার শব্দ হচ্ছে। দরজা খুলতেই ও দেখল সামনে দাঁড়িয়ে একজন এদেশীয় উৎকলবাসী। কি চাই? সুব্রত লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করে। দণ্ডবাদ, রাজেনবাবুর গলি কইটা পড়বে বাবু? মতে নতুন কটক হইতে আসিয়াছি, কলকাতা শহর এমতি সেমু কিমিতি জানিব। গোটা শহর কত ঘুরিলু, ঘুরিতে ঘুরিতে এক বাবু বলে দিলা, গুটে রাজেনবাবুর গলি এক রাস্তা আছি বটে, আহমা স্ট্রিটের ধারে। সুব্রত একদৃষ্টে শ্রীমান উৎকলবাসীর দিকে তাকিয়ে দেখছিল। লোকটা লম্বায় প্রায় 6.5 ফুট, চোখ দুটো উজ্জ্বল ঝকঝক করছে অসাধারণ বুদ্ধির দীপ্তিতে, ছোট ছোট করে কদম ছাড় চুল।
ঝুলপিটাকে খুর দিয়ে কামিয়ে একেবারে রক পর্যন্ত তোলা হয়েছে। একটা গোলাপি রঙের জাপানি সিল্কের জামা গায়ে, বহুদিনের ব্যবহারে তেল চিটচিটে হয়ে কেমনতর যেন হয়ে উঠেছে। পরনে একটা নতুন চওড়া লাল পাড় কোড়া ধুতি, গলায় একটা পাকানো চাদর গিট দেওয়া। কতকালের ময়লা যে তার ভাঁজে জমে রয়েছে সঠিক নির্ণয় করাটা একান্তই দুষ্কর। মুখে এক গাল পান, দুই কষের কোলে পানের রস ও সুপারির গুঁড়া আটকে রয়েছে। বগলে পুরাতন একখানি ছাতা ও বাঁ হাতে বটুয়া। তোর নাম কি? সুব্রত শুধালো। শ্রীমান জগন্নাথ। এই বাঁ দিকের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই ডান দিকে যে সরু গলিটা, সেটাই রাজেনবাবুর গলি। দান্ডবাত বলে জগন্নাথ চলে গেল। সুব্রত লক্ষ্য করলে লোকটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। লোকটাকে যতক্ষণ দেখা যায় সুব্রত বেশ ভালো করেই দেখল। তারপর যখন সে দৃষ্টির বাইরে চলে গেল, দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে এলেন। মনে মনে কিন্তু জগন্নাথের কথাই ভাবছিল। গত রাত্রে সরু গলিপথ ধরে সুব্রত নির্দেশ মতো অবশেষে জগন্নাথ 18 নম্বর বাড়ির পেছন দিককার ভাঙা দরজাটার কাছে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেল। মনে মনে কিন্তু জগন্নাথের কথাই ভাবছিল। গত রাত্রে সরু গলিপথ ধরে সুব্রত নির্দেশ মতো অবশেষে জগন্নাথ 18 নম্বর বাড়ির পেছন দিককার ভাঙা দরজাটার কাছে এসে দাঁড়ালো। এইটাই সেই পোড়ো বাড়ি। দু একবার শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে সে আস্তে আস্তে বাড়িটার মধ্যে ঢুকে পড়ল চট করে। আগেই বলেছি বাড়িটা বহুদিনকার। দেওয়ালে দেওয়ালে চুনবালি ঝরার সমারোহ। ইটগুলো দেওয়ালের গায়ে গায়ে বিশ্রীভাবে বেরিয়ে পড়েছে। জানলার কপাটগুলো খিলানের গায়ে কোথাও অর্ধভগ্ন, কোথাও বা জর্জরিত হয়ে ঝুলছে। মাঝে মাঝে বাতাসের ধাক্কায় এদিক ওদিক নড়ে ওঠে। জগন্নাথ সামনের একটা দরদালান পার হয়ে একতলার উঠোনের সামনে এসে দাঁড়ালো। উঠোনের সিমেন্ট চোটে এবড়ো খেবড়ো হয়ে গেছে। তার মাঝে মাঝে শ্যাওলা জাতীয় আগাছাগুলো গজিয়ে উঠেছে। উঠোনের ওধারে একই ধরনের গোটা 5-6 ঘর সারিবদ্ধভাবে আছে। কোনোটির কপাট বন্ধ, কোনোটির কপাট হা হা করছে একেবারেই খোলা। জগন্নাথ এদিক ওদিক তাকাতে লাগলো। বারান্দায় দক্ষিণের কোল ঘেঁষে দোতলায় উঠবার সিঁড়ি। সহসা দোতলার বারান্দায় কাদের পায়ের শব্দ শোনা গেল। শব্দটা ক্রমে জোরেই শোনা যাচ্ছে। কে যেন দুমদুম করে সিঁড়িপথেই নেমে আসছে। জগন্নাথ চট করে সিঁড়ির পাশের একটা বড় থামের পেছনে সরে দাঁড়ালো। কে যেন সিঁড়ি দিয়ে নামছে, তারই শব্দ। জগন্নাথ কান পেতে রইল। থামের আড়ালে থেকে সে দেখল আধা বয়সী একজন বেটে মতো লোক নেমে আসছে সিঁড়ি বেয়ে। লোকটার গায়ে একটা সাধারণ বার্মিজ কোট, মাথায় একটা ফেজ। লোকটির একটা পা কাঠের, বগলে তার একটা কাঠের ক্র্যাচ। সে সিঁড়ি বেয়ে নেমে কাঠের পায়ে ঠক ঠক শব্দ করতে করতে বারান্দা দিয়ে এগিয়ে চলল এবং ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে গেল। আকাশে বোধহয় মেঘ করেছে, মেঘের আড়ালে সূর্য ঢেকে গেছে। তাই অবেলাতেই নেমে এসেছে অন্ধকারের একটা ধূসর ছায়া সর্বত্র। বাড়ির ভিতরটা হয়ে উঠেছে আরও অস্পষ্ট। জগন্নাথ পা টিপে টিপে ওপরের সিঁড়ির দিকে পা বাড়ায়। সিঁড়ির ধাপগুলো প্রশস্ত হলেও ভেঙে ক্ষয়ে গিয়ে একেবারে ইট সব বের হয়ে পড়েছে। জগন্নাথ সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সামনেই একটা প্রশস্ত টানা বারান্দা। এখানটাও আবছা মেঘে ঢাকা, আলোয় অস্পষ্ট হয়ে উঠেছে। মেঘলা আকাশে বোধহয় বিদ্যুৎ চমকে গেল। মুহূর্তের জন্য আবছা অন্ধকারের বুকে একটা হঠাৎ আলোর ঢেউ তুলে। জনহীন এই বাড়িটার সর্বাঙ্গে যেন একটা পুরো ধুলার আস্তরণ বিছিয়ে দেওয়া হয়েছে। ধুলোবালির কেমন একটা তীব্র কটুগন্ধ নাসারন্ধ্রকে পীড়িত করে তোলে। দোতলায় বারান্দার জমাট ধুলোর ওপরে ইতস্তত ছড়িয়ে আছে বহু পদচিহ্ন। পদচিহ্নগুলো অল্প দিনের বলেই মনে হয়।
বর্তমানে যে এই জনহীন পণবাড়িতে অনেকের নিয়মিত আনাগোনা শুরু হয়েছে সেটা বুঝতে কারোরই বিশেষ তেমন কষ্ট হবে না। জগন্নাথ তার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি দিয়ে এদিক ওদিক লক্ষ্য করে। একটু আগে কাঠের ক্র্যাচের সাহায্যে যে লোকটা নিচে নেমে গেল, কেও কি জন্যই বা এখানে এসেছিল? লোকটা নিম্ন শ্রেণীর, তার বেশভূষা চালচলন থেকেই বোঝা যায়। বাইরে বোধহয় টিপ টিপ করে বৃষ্টি নামলো। একটা ঠান্ডা হাওয়া চোখে মুখে এসে ঝাপটা দেয়। সহসা একটা অস্পষ্ট গোঙানির শব্দ জগন্নাথের কানে এসে প্রবেশ করে। অতি সতর্ক জগন্নাথের শ্রবণেন্দ্রিয় মুহূর্তে সজাগ হয়ে ওঠে। মৃদু গোঙানির শব্দ না? হ্যাঁ, ওই তো অস্পষ্ট শোনা যাচ্ছে। বৃষ্টিটা কি এবারে জোরেই নামলো ওই সময়? আবছা আলো ছায়ার মধ্যে সেই গোঙানির শব্দটা যেন আরো সুস্পষ্ট হয়ে হানাবাড়ির রন্ধে রন্ধে বুঝি অশরীরীর বুক ভাঙা একটা দীর্ঘশ্বাসের মতোই মনে হয়। সহসা এমন সময় পাশ থেকেই ফিসফিস করে একটা অস্পষ্ট চাপা কণ্ঠস্বর জগন্নাথের কানে এলো। চট করে সিঁড়ির কপাটের আড়ালে সরে এলো সে, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনতে পেল কে যেন বলছে, না, কর্তার হুকুম, আগামী শনিবারের পরের শনিবারের মধ্যে যেমন করেই হোক ওই 3 বেটাকেই ওখানে হাজির করাতে হবে। শির জামিন দিয়ে এসেছি। আরে বাবা, এ তো তোমার মগের মুল্লুক নয় যে যা খুশি তাই করবে। এদিকে এক বেটা ফেউ এসে জুটেছে, কিরিটি রায়। বাচাদন শুনি নাকি আবার শখের টিকটিকি? কিরিটি রায় লোকটা কিন্তু খুব সুবিধার নয় শুনেছি। তা সে কথা থাক, দেখ একটা সন্দেহ আমার মনে জাগছে, কর্তাও যেন এখানে এসেছেন। তবে এ আমার অনুমান মাত্র। অনুমান কেন, সত্যিও তো হতে পারে। অসম্ভব কিছু নয়। উনি যে কোথায় কিভাবে যান তো বোঝাই দেয়। ওহ, সেবার পাশাপাশি একটা হোটেলে সারা রাত কাটিয়েও টের পাইনি যে কর্তা আমার পাশেই আছেন। নিজেই যখন ধরা দিলেন চমকে উঠলাম। সে কথা যাক, পরশুর জাহাজেই তো যাওয়া ঠিক। এখনো পর্যন্ত তো তাই ঠিক আছে, তবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কে বলতে পারে বলো? এমন সময় আবার সেই করুণ গোঙানির শব্দটা শোনা গেল। প্রথম ব্যক্তি বললে, না, বেটা জ্বালালে দেখছি। আর সেই বর্মা মুলুকেই বা টেনে নিয়ে গিয়ে লাভ কি? এখানে শেষ করে দিলেই তো হয়, যত সব ঝামেলা। কণ্ঠে বেশ বিরক্তির ঝাঁঝ। জানিস তো কর্তা খুনোখুনির ব্যাপারটা তেমন পছন্দ করেন না, জানিস তো। কিন্তু পরে ঠেলা কে সামলাবে? আজ রাত্রি 8টায় আমাদের আড্ডায় যাওয়ার কথা, সেখানে কাজের ফিরিস্তি সব ঠিক হবে। এখন চল সেদিকেই যাওয়া যাক। তুই এগিয়ে যা, সেই চীনাপট্টির বাড়িটাতে তো আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কথা শেষ হতেই লোকটা এগিয়ে আসে। জগন্নাথ যেখানে দাঁড়িয়ে ছিল লোকটা সেদিকেই আসতে দেখে জগন্নাথ একেবারে দেয়াল ঘেঁষে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়ালো। পুরো বাড়িতে সাঁঝের আধারটা যেন থরে থরে চাপ বেঁধে উঠছে তখন চারদিকে। বহুদিনকার বন্ধ আবহাওয়ায় বিশ্রী একটা ভ্যাপসা দুর্গন্ধ। জগন্নাথের যেন দম বন্ধ হয়ে আসতে চায়। জনহীন হানাবাড়ির কঠিন মৌনতা যেন সেই সন্ধ্যার আঁধারে এক অশরীরী বিভীষিকার মায়াজাল রচনা করছে চারিদিকে। কাদের অশ্রু চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ যেন আধারের গায়ে গায়ে বেঁধে উঠেছে। বাতাস নেই, এমনকি চতুর্সীমায় নেই এক বিন্দু আলো। অভিশপ্ত পুরী। লোকটা যে শেষ পর্যন্ত কোন পথে গেল জগন্নাথ বুঝতে পারলে না। আরও কিছুক্ষণ পরে জগন্নাথ যেদিক হতে কথার আওয়াজ আসছিল নিঃশব্দে পা টিপে টিপে সেই দিকেই এগিয়ে চলল। খানিক দূর এগোতেই দেখা গেল অদূরে একটা ঘরের ভেজানো কপাটের ফাঁক দিয়ে একটুখানি অস্পষ্ট আলোর আভাস পাওয়া যাচ্ছে। সন্তর্পণে জগন্নাথ এগিয়ে গিয়ে কপাটের ফাঁকে চোখ দিয়ে দাঁড়ালো। আশপাশে কেউ নেই। কপাটের ফাঁক দিয়ে জগন্নাথ দেখতে পেল ছোট একখানি ঘর। ভিতরে একটা মোমবাতির সামনে কে একটা লোক যেন ঝুঁকে পড়ে মোমবাতির আলোয় কি একটা পড়ছে। লোকটার চোখে মুখের রেখায় রেখায় গভীর একাগ্রতা ফুটে উঠেছে। জগন্নাথ ধীরে, অতি ধীরে ডান হাতের একটা আঙুল দরজার ভেজানো কপাটের গায়ে ছোঁয়ালো।
তারপর ঈষৎ একটু চাপ দিতে আপনিই কপারটা একটু সরে গেল, কিন্তু লোকটার সেদিকে খেয়াল নেই। সে আপন মনে কাগজটার উপর ঝুঁকে পড়ে সেটা পড়ছে। তখন আরও একটু ঠেলা দিতেই দরজার কপাট দুটো বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। আরও একটু, ব্যাস। এবার ধীরে, অতি ধীরে নিঃশ্বাস বন্ধ করে জগন্নাথ বিড়ালের মতোই যেন নিঃশব্দে সেই ফাঁক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। লোকটা তখনও এক মনে সেই কাগজখানির ওপর ঝুঁকে পড়ে কি দেখছে সে কিছুই টের পেল না। নিঃশব্দে পা টিপে অতি সন্তর্পণে জগন্নাথ এগোতে লাগলো। যখন আর মাত্র হাতখানেকের ব্যবধান উভয়ের মধ্যে, সহসা জগন্নাথ ঝুপ করে এক লাফে লোকটার পিঠের ওপর পড়ে দু হাতে তাকে দৃঢ়ভাবে জাপটে ধরল। এরপরে লেখক দিয়েছেন ৬ষ্ঠ পর্ব, ৬ নম্বর পর্ব শুরু হবে। আর এই পর্বের নাম লেখক দিয়েছেন সাংকেতিক লেখা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু তাহলে 5টা পর্ব পড়ে ফেলেছি। কেমন লাগছে তোমাদের কমেন্ট করো কিন্তু, আর কিছু না হোক লাইক আর শেয়ারের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ঠিক আছে, চলো শুরু করি 6 নাম্বার পর্ব, সাংকেতিক লেখা। লোকটা এত গভীর মনোযোগের সঙ্গে কাগজখানি দেখছিল যে অতর্কিতভাবে পশ্চাৎ দিক থেকে সহসা আক্রান্ত হওয়ায় প্রথমটা হকচকিয়ে গিয়েছিল, কিন্তু সে অতি অল্পক্ষণের জন্যই। পরক্ষণে সে শরীরের সমস্ত বলটুকু প্রয়োগ করে আক্রমণকারীর কবল থেকে আপনাকে মুক্ত করার জন্য সচেষ্ট হয়ে উঠল। কিন্তু আক্রমণকারীর সুগঠিন আলিঙ্গন তাকে লৌহ দানবের মতোই নিষ্পেষিত করছে। সেই স্বল্প আলো আধারে ঘরের ধূলিমূলন মেঝের ওপরেই আরম্ভ হলো দুজনের তখন প্রবল হুটোপুটি। শক্তির দিক থেকে উভয়ের কেউই কম যায় না। ধস্তাধস্তিতে পায়ের ধাক্কায় মোমবাতিটা উল্টে নিভে গেল ও সঙ্গে সঙ্গে নিশ্চিত আধারে সমস্ত ঘরখানি জমাট বেঁধে উঠল। শীঘ্রই জগন্নাথের আসরিক শক্তির কাছে লোকটাকে পরাভব স্বীকার করতে হলো ও ক্রমে ক্রমে সে নিস্তেজ হয়ে আসতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাসের শব্দ হতে লাগলো। ধীরে, অতি ধীরে লোকটা একসময় শেষ পর্যন্ত জগন্নাথের শক্তির কাছে সম্পূর্ণ পরাজিত হলো। ক্লান্ত অবসন্ন পরাভূত লোকটাকে মাটির ওপর ফেলে বুকের ওপর চেপে বসে জগন্নাথ পকেট থেকে একটা সিল্ক কর্ড বের করে ক্ষিপ্র হস্তে লোকটার হাত পা বেঁধে ফেলল। গভীর শ্রান্তিতে জগন্নাথের সমস্ত শরীর তখন অবসন্ন ও ক্লান্ত, ঘামে জামা কাপড় সব ভিজে উঠেছে। সে হাত দিয়ে কপালের ঘামটা মুছে নিল। পকেট থেকে অতঃপর টর্চটা বের করে টিপতেই উজ্জ্বল একটা আলোর ইশারায় ঘরের জমাট আঁধারের খানিকটা যেন জট পাকিয়ে সরে গেল। এতক্ষণে টর্চের আলোয় লোকটাকে বেশ ভালো করে দেখা গেল। দোহারা বলিষ্ঠ চেহারা, গায়ে একটা পাটকিলে রঙের মেরজাই, মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, মুখটা গোল, নাকটা চ্যাপটা, চোখ দুটো ছোট ছোট। লোকটা পিট পিট করে জগন্নাথের দিকে তাকাচ্ছিল। অদূরে একটা কাগজ পড়ে আছে। জগন্নাথ ঝুঁকে হাত বাড়িয়ে কাগজটাকে তুলে নিল। তারপর টর্চের আলোয় কাগজটাকে মেলে ধরল। কাগজটা সাধারণ কাগজ নয়, নীল রঙের একটা অয়েল পেপার। কাগজটার গায়ে একটা মানচিত্র আঁকা এবং তার নিচে কতকগুলো সাংকেতিক চিহ্ন পরপর সাজানো রয়েছে। কাগজটার এক কোণে একটা ড্রাগনের মূর্তি। মূর্তিটি রক্তের মতো টকটকে লাল কালিতে আঁকা। ড্রাগনের মূর্তির নিচে ছোট ছোট অক্ষরে লাল কালি দিয়ে ইংরাজি বাংলা মিশিয়ে কি একটা লেখা আছে। লেখাটা অনেকটা কবিতার মতো করে সাজানো, যদিও কবিতাটার মাথামুন্ডু যেমন কোনো কিছুই মিল নেই, তেমনি সমস্তটা একেবারে দুর্বোধ্য। মিয়াং, ভাঙা বুদ্ধদেবের মূর্তি। প্যাগোডার দক্ষিণে তার ডান দিকে চন্দন গাছ, মূর্তির গায়ে গোল চিহ্ন, ভ্রমর আঁকা। সেই গাছের 90 সোপা পিঠের পরে 2 ডিকে 000 হাত। পাড়া সস্তা আছে, চিহ্ন যত বাদ গেছে তার বিয়ে এমডি ধরে। হাত 0000 যাও যদি মাত। ড্রাগন দেখে বসে আছে ধনাগারের চাবির কাছে, মুখে তার লোহার বালা, দুলছে তাতে চিকন শলা। 2 পিঠে 0 নাও, 30 দিয়ে গুণ দাও, 0 যদি যায় বাদ, সেই কবারে পূর্বে 7।
জগন্নাথ বার 2-3 কাগজটা আগাগোড়া পড়ে ফেলল, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। অথচ এটা বুঝতে তার কষ্ট হলো না যে জিনিসটা একটা সাংকেতিক লিপি, একটা না একটা কিছু অর্থ নিশ্চয়ই আছে। আরও ভালো করে চিন্তা করলে হয়তো তখন অর্থ ধরা যেতে পারে, কিন্তু এইভাবে এখানে আর দেরি করাও সমীচীন হবে না। একটু আগে যে অস্ফুট কাটরকটি শোনা গিয়েছিল, সেই ব্যাপারটার একটা খোঁজ নেওয়া একান্ত প্রয়োজন। এবং ক্ষণপূর্বে অলক্ষ্যে দাঁড়িয়ে যে কথাবার্তাও শুনছিল, তা থেকে স্পষ্টই মনে হয় এখানে এই পোড়ো বাড়ির কোনো কক্ষে নিশ্চয়ই কাউকে এরা ধরে এনে এসে বন্দি করে রেখেছে। জগন্নাথ ভূপতিত রজ্জবন্ধ লোকটার দিকে একবার তাকালো। লোকটা যেন একেবারে নির্বিকার, যেন ভালো মন্দ কিছুই জানে না, নিহাত একেবারে গোবেচারি গোছের। জগন্নাথ তাড়াতাড়ি কাগজটা ভাঁজ করে জামার ভিতর দিককার পকেটে রেখে লোকটার সামনে এগিয়ে এলো। লোকটার মুখের ওপর টর্চের আলো ফেলে কঠিন আদেশের স্বরে ভাঙা ভাঙা হিন্দুস্তানিতে প্রশ্ন করলে, এই যে লোকটাকে তোরা এখানে ধরে নিয়ে আটকে রেখেছিস, সে কোন ঘরে শীঘ্র বল, না হলে গলা টিপেই তোকে এখানেই শেষ করে রেখে যাব। লোকটা যে জগন্নাথের কথার বিন্দু বিসর্গ বুঝতে পারেনি তা স্পষ্টই বোঝা গেল। সে ওর কথার কোনো জবাবই দিল না, কেবল নিশ্চেষ্ট হয়ে পড়ে থেকে শুধু জগন্নাথের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে বোকার মতো তাকাতে লাগলো। এবারে লোকটাকে পা দিয়ে একটা ঠেলা দিয়ে জগন্নাথ বললে, এই চুপ করে আছিস কেন, জবাব দে না বেটা। ওই সময় আবার সহসা পূর্বের সেই গোঙানির শব্দটা শোনা গেল। জগন্নাথ এবারে অত্যন্ত অসহিষ্ণু হয়ে বললে, আই বল। লোকটা তথাপি নীরব। সে আগের মতোই পোকা চাউনি নিয়ে চেয়ে আছে। না, এর কাছ হতে জবাব পাওয়া যাবে না দেখছি, জগন্নাথ মনে মনে বললে। তারপর সে একটা রুমাল বের করে লোকটার মুখে চেপে বেঁধে দিল, যাতে করে লোকটা চিৎকার করে কোনো শব্দ করলেও কেউ শুনতে না পায়। থাক বেটা, যেমন কুকুর তেমনি মুগুর। বলতে বলতে জগন্নাথ ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে বাইরের ঘরে শিকলটা তুলে দিল। অন্ধকার বেশ জমাট হয়ে উঠেছে। দেওয়ালের কোন ফাটলে বুঝি একটা ঝিঝি পোকা ঝিঝি করে একটানা বিশ্রী শব্দে ডেকে চলেছে, তো চলেছেই। এবার শুরু হচ্ছে পর্ব 7 নম্বর পর্বের নাম লেখক দিয়েছেন খোড়া ভিক্ষুক। তো চলো দেরি কিসের, শুরু করি 7 নম্বর পর্ব। বাইরের অন্ধকার বারান্দায় এসে জগন্নাথ হাতের টর্চটা টিপতেই দেখলে ওপরে ও নিচের তলার মতোই বারান্দার গায়ে পরপর 4-5টি ঘর। উফ, কি নিস্তব্ধ! সারা বাড়িটা মৃত্যুর মতোই বিভীষিকাময় যেন। মনটা সত্যিই কেমন যেন শিরশির করে ওঠে, আশঙ্কায় থমথম করে। বারান্দায় কতকালের ধুলো যে পড়তে পড়তে জমে উঠেছে তার ঠিক নেই। জগন্নাথ টর্চ হাতে একে একে ওপরের সব ঘরগুলোই পরীক্ষা করে দেখলে, কিন্তু কোনো ঘরেই জনপ্রাণীর সারা শব্দ বা চিহ্ন পর্যন্ত নেই। যুগ যুগ ধরে যেন এখানে কেউ বাস করেনি, কারো পায়ের স্পর্শ যেন পড়েনি। কই, কেউ তো এখানে নেই। তবে কার অস্ফুট কাতর শব্দ কানে আসছিল, কে অমন করুণ স্বরে গোঙাচ্ছিল। মনে মনে বলতে বলতে জগন্নাথ দোতলার সিঁড়ি বেয়ে একসময় ছাদে গিয়ে উঠল। ছাদও নির্জন জমাট আধারে থমথম করছে। ওপরে তারায় ভরা কালো আকাশ। সামনেই চোখে পড়ে সেই পোড়ো মাঠটা, সেটাও রাতের আধারে অস্পষ্ট আবঝা হয়ে উঠেছে। ওদিকটার তাল গাছটার পাতায় পাতায় নিশীথের হাওয়া কেমন একরকম শিপশিপ শব্দ তুলেছে। ছাদে মাত্র ছিলে কোঠা, সেই ঘরের দুটো কপাটি খোলা, হাওয়ায় মাঝে মাঝে ঢপঢপ করে বন্ধ হচ্ছে আর খুলছে। আর কেউ নেই। জগন্নাথ নিচে নেমে এলো আবার। নিচের তলার ঘরগুলো আর একবার ভালো করে দেখলো, কিন্তু বৃথা, সেখানেও কিছু পাওয়া গেল না। আর তো দেরি করা সঙ্গত নয়, যদি দলের কেউ আবার এসে পড়ে। অতঃপর জগন্নাথ বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। গলিটা এর মধ্যে বেশ নির্জন হয়ে উঠেছে।
জগন্নাথ সন্ধানী দৃষ্টিতে এদিক ওদিক দেখতে দেখতে গলিপথ ধরে এগোতে লাগলো। গলিটা যেখানে এসে বড় রাস্তার সঙ্গে মিশেছে, সেখানে গ্যাস পোস্টের নিচে মৃদু আলোয় একজন খোড়া ভিক্ষুক শ্রেণীর লোক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে করুণ স্বরে পথিকের করুণা ভিক্ষা করছে। বাবু গো, দয়া করে এই খোড়াকে একটা পয়সা দিয়ে যান। কত দিকে কত পয়সা আপনাদের যায়, মা জননী গো। জগন্নাথ তীক্ষ্ণ দৃষ্টিতে ভিক্ষুককে দেখতে লাগলো। তার মনে সহসা জাগে, কে কে এই ভিক্ষুক? কোথায় যেন ওকে দেখেছে, কোথায়? জগন্নাথ চিন্তা করতে লাগলো, এবং চিন্তা করতে করতেই একসময় তার মনে হলো লোকটাকে সে সেদিনই দেখেছে। ওই পোড়ো বাড়িতে লোকটাকে দেখেছে সে, বগলে ক্র্যাচ ছিল লোকটার। জগন্নাথ এবার দৃষ্টি আরো প্রখর ও অনুসন্ধিৎস করে ভিক্ষুকটাকে দূর হতে দেখতে লাগলো। তারপর এক সময় জগন্নাথ ধীরে ধীরে গা ঢাকা দিয়ে ওপাশের ফুটপাত দিয়ে পা চালিয়ে এগিয়ে গেল এবং সোজা এসে সে সুব্রতদের বাড়ির দরজার কড়া ধরে নাড়া দিল। কে? সুব্রতর গলা শোনা গেল ভেতর থেকে। আমি। দরজাটা খুলুন। দাঁড়ান, খুলছি। দরজাটা খুলতেই জগন্নাথ বেশি কিরিটি রায় হাসতে হাসতে মাথায় বসানো রবারের পরচুলাটা খুলতে খুলতে বললে, মাতে জগন্নাথ সাহু, কত ঘুরি ঘুরি কটক জেলা তো মাতে কলকাতার। কিরিটির কথা শেষ হলো না। সুব্রত হা হা করে হেসে বললে, উফ, কি বিভীষণ লোক আপনি মশাই। না মশাই, বিভীষণের মতো আমি স্বজাতিদ্রোহী নই। বিভীষণ স্বজাতিদ্রোহী? কি বলেন আপনি? তা বই কি, যে নিজের মায়ের পেটের ভাইয়ের মৃত্যুবান ও তার সঙ্গে সঙ্গে সমগ্র জাতির স্বাধীনতা মান সম্ভ্রম অপরের হাতে তুলে দিতে পারে, তাকে শ্রীরামচন্দ্র যতই পুত আশীর্বাদ দিয়ে গড়িয়ান করে তুলুক না কেন, তথাপি আমি বলবো সে নীচ, সে কলঙ্ক, সে সমাজদ্রোহী, সে স্বজাতিদ্রোহী, বিশ্বাসঘাতক। উত্তেজনায় ও ভাবের তোলায় কিরিটির কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো। কিন্তু সে কথা যাক, তার চাইতেও বড় কাজ আমাদের সামনে। খোশ গল্প করে আসর জমাবার মতো অবকাশ আমাদের এখন এতটুকুও নেই। বলতে বলতে ক্ষিপ্র হস্তে কিরিটি রায় গায়ের ছদ্মবেশগুলো খুলে ফেলতে লাগলো। ব্যাপার কি বলুন তো মিস্টার রায়? কণ্ঠস্বরে সুব্রতর খানিকটা উদ্বেগ ও কৌতূহল প্রকাশ পায়। তাড়াতাড়ি একটা চাদর আর একটা লাঠি আনতে পারেন? কি হবে, কাউকে লাঠ্যসৌধের ব্যবস্থা করছেন নাকি? রহস্যচ্ছলে জবাব দিল কিরিটি। শ্রীনু শ্রীনু রে বর্বর, দেরি যদি করো বিপদ হবে বড়, শীঘ্র আনো লাঠি ও চাদর। সুব্রত হাসতে হাসতে লাঠি ও চাদর সংগ্রহ করতে ওপরে চলে গেল এবং অল্পক্ষণের মধ্যেই একটা বাঁশের লাঠি ও সাদা চাদর এনে কিরিটির হাতে দিল। এবারে পকেট থেকে একটা টিকিওয়ালা পরচুলা বের করে কিরিটি মাথায় বেশ করে বসিয়ে নিল। তারপর চাদরটা গায়ে জড়িয়ে লাঠিটা হাতে নিয়ে দাঁড়ালো সোজা হয়ে, সুব্রতর মুখের দিকে তাকিয়ে। কার সাধ্যি এখন তাকে একটু আগের কিরিটি রায় বলে চিনতে পারে? এখন সে অতি নিরীহ গোছের একটি পূজারী ব্রাহ্মণ। মৃদু হেসে ব্রাহ্মণোচ্ছিত গাম্ভীর্যপূর্ণ স্বরে কিরিটি রায় বলল, বৎস, তোমার কল্যাণ হোক, ক্ষণিক অপেক্ষা করো। তারপর কি মনে করে বললে, হ্যাঁ ভালো কথা, আপনাদের পা গাড়ি আছে? হ্যাঁ আছে, কেন বলুন তো? আপনি বাইকটা নিয়ে বড় রাস্তাটা যেখানে ট্রাম রাস্তার গায়ে গিয়ে মিশেছে সেখানে অপেক্ষা করবেন। আমি আধ ঘন্টার মধ্যেই সেখানে যাব। বলতে বলতে কিরিটি রায় ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে পথে বেরিয়ে পড়ল। রাস্তায় নেমে কিরিটি ধীরে ধীরে লাঠি হাতে
গলির পথে এগিয়ে যেতে থাকে। রাত্রি তখন 7টার বেশি হবে না। মাঝে মাঝে দু একটা মোটর গাড়ি রাস্তা দিয়ে হুসহুস শব্দে ছুটে যাচ্ছে। দু একটা রিকশার মৃদু ঠুংঠাং আওয়াজ শোনা যায়। সামনেই একটা মস্ত বড় ফটোকলা বাড়িতে কোনো উৎসব হচ্ছে বোধহয়। রকমারি আলোতে আর লোকজনের গোলমালে বাড়িটা সরগরম। রাস্তার দুপাশে সারি সারি নানা রঙের ও নানা আকারের মোটর গাড়ি দাঁড়িয়ে। কিরিটি এগিয়ে চলে। খোড়া ভিক্ষুকটা তখনও চেঁচাচ্ছে, বাবা গো, এই খোড়া ভিখারিকে 1 আদলা দাও বাবা, কত দিকে কত ভাবে কত পয়সা নষ্ট হয় গো বাবা গো, দয়া করো মা গো জননী। কিরিটি একটা পয়সা হাতে নিয়ে ভিক্ষুকের দিকে এগিয়ে বলল, এই নে পয়সা নে। ভিক্ষুক বাঁ হাতটা বাড়িয়ে দিল আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটি ভিক্ষুকটাকে দেখে নিয়ে পয়সাটা ভিক্ষুকের হাতে ফেলে দিল। তারপর ধীরে ধীরে এগিয়ে চলল সামনের দিকে। ভিক্ষুক তখনও একইভাবে চেঁচিয়ে চলেছে। হঠাৎ কিরিটি দেখল আর একজন ভিক্ষুক যেন খোঁড়াতে খোঁড়াতে উল্টো দিক থেকে ওই দিকেই আসছে। কিরিটি চলার গতিটা একটু স্লথ করে দিল এবং আর চোখে ভিক্ষুকটাকে লক্ষ্য করতে লাগলো দূর থেকেই। দ্বিতীয় ভিক্ষুকটা খোঁড়াতে খোঁড়াতে আগের ভিক্ষুকটার কাছাকাছি আসতেই দুজনে ফিসফিস করে কি যেন বলা বলি করতে লাগলো পরস্পরের মধ্যে। কিরিটি আর অপেক্ষা না করে পা চালিয়ে চলল বড় রাস্তার মোড়ের দিকে। এবারে